সুপ্রভাত বন্ধুরা, আজ 18 ডিসেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ খবরগুলি হলো, এবার রাজ্যবাসীর জন্য 6টি বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে এই 6টি ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আগামী 10 জানুয়ারির আগেই হবে এডিআরই চতুর্থ বর্গের নিযুক্তি। সেই সাথে 15 জানুয়ারির আশেপাশে হবে এডিআরই তৃতীয় বর্গের নিযুক্তি। আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে হবে অন্যান্য বিভাগের সব নিযুক্তি। সেই সাথে আগত 22 ডিসেম্বর স্বাস্থ্য বিভাগের সাধারণ নিযুক্তি সম্পন্ন হবে। 23 ডিসেম্বর চা বাগান প্রার্থীর জন্য স্বাস্থ্য বিভাগে নিযুক্তি। সেই সাথে আর মাত্র কয়েকদিনের মধ্যেই বৃদ্ধি পেতে পারে অরুণোদয় প্রকল্পের টাকা। অরুণোদয় প্রকল্পের টাকা এবার হতে পারে 3100 অথবা 3100 টাকা। আগামী 1 জানুয়ারিতেই এই বড় ঘোষণা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এক চাঞ্চল্যকর ঘটনা, দক্ষিণ করিমগঞ্জের বিজেপি যুবনেতার উপর রহস্যজনকভাবে আক্রমণের অভিযোগ। এ নিয়ে নিলামবাজারে চাঞ্চল্য। গরু পুতার খুঁটি ব্যবহার করে রহস্যজনক হামলার অভিযোগ দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদককে। সাংগঠনিক কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল বিজেপির যুব মোর্চার মণ্ডল সাধারণ সম্পাদক সঞ্জয় দাসের উপর এই হামলার ঘটনা ঘটে। নিলামবাজার থানা এলাকার কায়স্থগ্রাম সংলগ্ন দারাপার পূর্ত সড়কে সংগঠিত এই চাঞ্চল্যকর ঘটনা। জলে ফেলে গরু পুতার খুঁটি ব্যবহার করে দলবদ্ধভাবে হামলার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপি নেতাকর্মীরা এবং নিলামবাজার পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সুবিচার চেয়ে পুলিশে এজাহার দায়ের হয়েছে। 2026-এর নির্বাচনী রণরঙ্কা বাজাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 20 ডিসেম্বর অসমে গুচ্ছ কার্যসূচি। অসমে নরেন্দ্র মোদীর গুচ্ছ কার্যসূচি নির্ধারিত। আগামী 20 ডিসেম্বর এই 2 দিনের সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমে গোপীনাথ বরদলৈয়ের মূর্তি উন্মোচন সহ নামরূপ সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে প্রধানমন্ত্রীর হাতেই। বেহারবাড়ি থেকে বশিষ্ঠ পর্যন্ত এক বিশাল রোড শোতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে অসমে। বিমানবন্দরে নতুন টার্মিনাল, সভাস্থল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রীর জনসভায় 1 লক্ষেরও বেশি মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। নিখোঁজ হওয়ার 8 দিন পর নীলন্ত রায়ের মৃতদেহ উদ্ধার করল কাটলিচড়া পুলিশ। কাটলিচড়া থানার অন্তর্গত অসম মিজোরাম সীমান্তবর্তী লক্ষ্মীগেনা এলাকার ঘন জঙ্গলের এক বাঁশবাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। নীলন্ত রায়ের খুনে মূল অভিযুক্ত আনুমানিক 50 বছর বয়সী নৃপেন নমশূদ্রকে সঙ্গে নিয়ে মঙ্গলবার বিকেল প্রায় 3টা নাগাদ হাইলাকান্দির ম্যাজিস্ট্রেট, বিশাল পুলিশ বাহিনী এবং বরুণচড়া গ্রামের শতাধিক মানুষ ঘটনাস্থলে পৌঁছান। মৃতের মাথায় 2টি এবং পায়ে 1টি দায়ের কূপ চিহ্ন ছিল। অভিযুক্ত নৃপেনের ব্যবহৃত দা কাটলিচড়া পুলিশ উদ্ধার করেছে। জানা গেছে, গত 8 ডিসেম্বর বিকেলে নীলন্ত রায় এবং নৃপেন নমশূদ্র একসঙ্গে লক্ষ্মীগেনা ঘাসবাগানে গিয়েছিলেন। নীলন্ত রায় এবং নৃপেশ নমশূদ্র দুজনেই কাটলিচড়া থানার অন্তর্গত বরুণচড়া যুগিপাড়া গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে বেয়াই। বুধবার থেকে 2 জন বাড়িতে ফিরেননি। বৃহস্পতিবার বরুণচড়ায় সাপ্তাহিক বাজারের দিনেও তারা ফিরে না আসায় নীলন্তের পরিবার খোঁজ নিতে খেজুরা বস্তি হয়ে লক্ষ্মীগেনা এলাকায় যান। স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, সোমবার 2 জনকে বাঁশবাগানের দিকে দেখা গিয়েছিল। সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে বয় করেন নরেন্দ্র মোদী। গৌরব গগৈয়ের এই দাবির প্রত্যুত্তরে তাকে পাগল বলেই আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। তার মন্তব্য, মোদী একের পর এক বুটে জয়ী হচ্ছেন বলে বয় পাবেন। কাকে বয় পাবেন? তিনি হেরেই চলেছেন। পাগল না হলে এই ধরনের কথা কেউ বলে না। ব্রেইনে তো নট থাকতে হবে। বিহারে 1টি আসনও পায়নি কংগ্রেস, তাই মোদী বয় করবেন কি রাহুলকে? পাগল না হলে এটা কেউ বলে না। সংসদের শীতকালীন অধিবেশনের ফাঁকে বেশ কয়েকদিন পর রাজ্যে ফিরেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ।
মঙ্গলবার দলের কার্যালয়ে হাজির হয়ে তিনি মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন। সংবাদ মাধ্যমে গৌরব বলেন, মুখ্যমন্ত্রী জানেন তার সরকার ফিরে আসবে না, আবার মুখ্যমন্ত্রী হতে পারবেন না তিনি। নিজেকে রক্ষণাবেক্ষণ দিতে পুলিশও তখন তার পাশে থাকবে না। জনগণ তখন তাকে প্রশ্ন করবেন, আদালতেও যেতে হতে পারে। তাই মুখ্যমন্ত্রীর মনে চিন্তা রয়েছে। ২৬-এর বিধানসভা ভোটে বিজেপির জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে বলে গৌরব বলেন। আগামী বিধানসভা নির্বাচন বিজেপির জন্য অনেক কঠিন হয়ে পড়েছে, কারণ বর্তমান নেতৃত্বের হাতে দল সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রী নিজের এবং ২-৩ জনের স্বার্থে দল ও সরকার চালাচ্ছেন। তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অসম নিয়ে চিন্তিত। উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে সামিল করানোর কথা বারবার বলে আসছে বাংলাদেশ। তবে বাংলাদেশের যে এটা চিন্তা করাই ঠিক নয়, সেটা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি। বাংলাদেশকে শেখানো উচিত যে ভারতের দিকে চোখ তুলে তাকালে ভারতও চুপ করে বসে থাকবে না। ভারতের উত্তর পূর্বের প্রতি বাংলাদেশের হুমকি নিয়ে মুখ্যমন্ত্রী মঙ্গলবার এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ যে এখন আর ভারতের বন্ধুরাষ্ট্র নয়, দিন কয়েক আগেই সেটা বলেছেন মুখ্যমন্ত্রী। কারণ ইউনূসের অন্তর্বর্তী সরকার ভারতের উত্তর পূর্বাঞ্চলের দিকে তাকাচ্ছে। খুদ মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলি অসম, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করার কথা বলছে বারবার। বাংলাদেশকে ভিত্তি করে জামাত উল মুজাহিদিন বাংলাদেশের মতো ইসলামিক সন্ত্রাসবাদীরা অসমে গোপনে সেই তৎপরতা চালানোর তথ্য রয়েছে সরকারের হাতে। রাষ্ট্র সংগঠনের লক্ষ্যে সামনে রেখে ধুবড়ীর দক্ষিণ শালমারা এবং অসমের বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে মডিউল গড়ে তোলার কথাও প্রকাশ্যে এসেছে। উৎখাত করা হয়েছে বেশ কিছু মডিউলও। সম্প্রতি ধুবড়ীতে বৃহত্তম ইসলামিক রাষ্ট্রের পোস্টারও দেখা গেছে। সেই সব সন্ত্রাসবাদীদের পেছনে মদত রয়েছে বাংলাদেশের মৌলবাদীদের। এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার শেষ খবর। ২০২০ সালের অক্টোবর মাসে অসম ও বরাক উপত্যকায় ২টি মাল্টিমোডাল লজিস্টিক পার্ক গড়ে তোলার আশ্বাস দিয়েছিল ভারত সরকার। বঙ্গাইগাঁও জেলায় সেই প্রকল্পের কাজ শুরু হলেও শিলচরের মাল্টিমোডাল লজিস্টিক পার্ক আজও ফাইলবন্দি অবস্থায় পড়ে রয়েছে। ২০২১ সালে শিলচরের জন্য মাল্টিমোডাল লজিস্টিক পার্কের ডিপিআর তৈরি করা হয়। এরপর আর কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি কেন্দ্র। জনসংখ্যার নিরিখে বরাক উপত্যকার ৩ জেলায় প্রায় ৪৫ লক্ষ মানুষের বসবাস, অথচ এখানে গড়ে ওঠেনি কোনো বড় শিল্প প্রতিষ্ঠান। এই কথাগুলো তুলে ধরে সংসদে সরব হন সুস্মিতা দেব। তিনি বলেন, মোদী সরকার ক্ষমতায় আসার পর বরাকের একমাত্র বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ৫ গ্রাম পেপার মিলও বন্ধ করে দেওয়া হয়েছে।